এই মানসিবের লাইফে তেমন কোনো কাজই নেই, জাস্ট টুকটাক হ্যাকিং করে। কিন্তু এই হ্যাকিংই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। হ্যাকিংয়ের জন্য তাকে যেতে হয় জেলে। জেল থেকে মুক্তির শর্ত মেলে একটা মিশন সাকসেস করার মাধ্যমে। কিন্তু সেই মিশনে গিয়ে মানসিব যেন আরও ফেঁসে যায়। এক মেয়ে জোটে তার কপালে, যে মেয়েকে মারার জন্য এক কিলার তাদের পিছু নিয়েছে। মেয়েটির জন্য এখন মানসিবও পড়েছে বিপদে। এই অবস্থায় মানসিবের জীবন কোন দিকে মোড় নেবে, আর মেয়েটিই বাকে কেনই বা তাকে মারার জন্য কিলার পিছু নিয়েছে? এসব জানতে হলে পুরো এক্সপ্লেনেশনটি দেখতে হবে। আর কথা না বাড়িয়ে এই ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় অনেক মজার মজার রান্না করে মানসিবকে কেউ ডাকছে। পরক্ষণেই দেখা যায় মানসিব আসলে কারাগারে, আর কারাগারে তাকে কেউ ডাকছিল। এতক্ষণ মায়ের হাতের খাবারের সে স্বপ্ন দেখছিল, কিন্তু তার কপালে কিনা জোটে কারাগারের পোড়া রুটি। তবে পোড়া রুটিটাও সে মুখে দিতে পারে না। তার আগে ডাক পড়ে জেল সুপারের। মানসিব জেল সুপারের কাছে আসলে জিজ্ঞেস করে, 1 বছর ধরে এখানে আছো, জেলখানার খাবার কেমন লাগছে? মানসিব জানায়, ফ্যান্টাস্টিক। জেল সুপারের পর বলে, রুটিতে পোকা আর ভাতে কি তেলাপোকা পাও না? মানসিব জানায়, হ্যাঁ পাই তো, তবে সেগুলো এক্সট্রা প্রোটিন। জেল সুপার মানসিবকে অফার করে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে খাবার খাওয়ার জন্য। মানসিব খাওয়ার আগে জানতে চায় আসল মতলবটা কি। জেল সুপার জানায় কোনো মতলব নেই। মানসিব বলে, মতলব যে আছে তা বুঝতে পারছি, যখন খাবার পেয়েছি খেয়ে নেই। এইটা বলে খাবার খাওয়া শুরু করে। অনেক দিন পর সে সুস্বাদু খাবার পেল, তাই অনেক তৃপ্তি নিয়েই খায়। তখনই জেল সুপার মানসিবকে খাবার খাওয়ার মধ্যে ক্যাকটাস নামে ডাকে। এরপর বলে, তুমি অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ি কিভাবে পার করলে? ক্যাকটাস, বলো তুমি ডকুমেন্টস ছাড়া কিভাবে অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ি নিয়ে গ্যারেজে এসে পৌঁছালে? মানসিব তখন বলে, আমার নামটা ক্যাকটাস নয়। আপনি আমাকে কেন ক্যাকটাস ডাকছেন? আমার নাম M2M, সেটা আমার নামের 2 অক্ষর। আমি ক্যাকটাস নামে কাউকে চিনি না। জেল সুপার তখন বলে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিলে, এজন্য তোমার 5 বছরের জেল হয়েছে। আমি তোমাকে 5 বছরের জেলের সাজা থেকে মুক্ত করে দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা সরকারি, কাজটা হবে অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ি পার করার মতোই। মানসিব বলে, আমি কোনো সরকারি কাজ করতে পারবো না, আমাকে মুক্তি দেন আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে মানসিব যেতে থাকলে জেল সুপার মানসিবকে বলে, তোমার কি তোমার বাবা মার কথা মনে পড়ে না? তাদের কাছে যেতে ইচ্ছে করে না? তুমি একজন ট্যালেন্টেড পার্সন, কেন নিজেকে এরকম ধ্বংস করছো? তোমার কাছে সুযোগ এসেছে, সেই সুযোগটা এবার ব্যবহার করো। সবাইকে জানাও মানসিবটা আসলে কে। কিন্তু মানসিব কোনো উত্তর না দিয়ে চলে যেতে থাকে। তখন জেল সুপার মানসিবের জন্য নিয়ে আসা খাবারগুলো মানসিবকে দিয়ে দেয়। এবার মানসিব খাবারগুলো নিয়ে সবার মাঝে বিলিয়ে দেয়, কিন্তু আসলেই তাকে ভাবায় সে আসলে কে। সিনের পর নিয়ে যাওয়া হয় পেছনে। মানসিব হ্যাকিংয়ে এতই পটু ছিল যে নিজের ঘরকে হ্যাকিংয়ের চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। ঘুম থেকে একটু দেরি করে উঠলে বড় বোন মুখের উপরে পানি ঢেলে তার ঘুম ভাঙায়। মানসিব খাবার টেবিলে আসলে বাবা খালাতো বোন সাদিয়ার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে। সাদিয়া তাদের পরিবারেই বড় হয়েছে, পছন্দের ছেলে মেজবার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চায় না, এজন্য মানসিবের বাবা 1 কোটি টাকা বাজেট করেছে। সেখানে মানসিব দিতে চায় 20 লক্ষ টাকা। এইটা শুনে সবাই অবাক হয়, কারণ মানসিব কোনো চাকরিই করে না, সে কোথায় এত টাকা পাবে? মানসিব তখন বলে, আমি বুয়েট স্টুডেন্ট, একটা টিউশনি করালে মাসে 2 লাখ টাকা পাবো। বোন যেন এটা শুনে খুশি হয়। এরপর মানসিব ঘরে গিয়ে মেজবাকে চেক করার জন্য একটা ফিশিং লিঙ্ক পাঠায়, যেখানে উল্লেখ করে এটা তোমার গার্লফ্রেন্ডের ভিডিও। মেজবা সেটাতে ক্লিক করে। ক্লিক করা মাত্রই মেজবার ফোনের অ্যাক্সেস নিয়ে নেয় মানসিব। তারপর দেখা যায় মেজবা আসলে গে। এটা জানতে পেরে সরাসরি মেজবার সাথে দেখা করতে আসে মানসিব। এসে বলে, তুমি গে হওয়ার যাই হও না কেন আমার কোনো যায় আসে না, কিন্তু আমার বোনের বিয়ে তোমার সাথে দেব না। বিয়ে ভেঙে গেলে সাদিয়া রাগ দেখাতে থাকে মানসিবের ওপর। জিজ্ঞেস করে, দেখা করে তুমি মেজবাকে কি বলেছ? মানসিব বোঝানোর চেষ্টা করে মেজবা একজন গে, কিন্তু সাদিয়া এটা মানতেই নারাজ। তাই মেজবাকে কল করে আর বলে, তুমি যাই হও আমার তাতে সমস্যা নেই। মেজবা ফোন রেখে কোনো কথা না বলে ছাদ থেকে লাফ দেয়। এতে সাদিয়া আরও রেগে যায় মানসিবের ওপর। সবার সামনেই বলে, তোমার জন্য মেজবা ছাদ থেকে লাফ দিয়েছে। এইটা শুনে বাবা মানসিবকে অনেক বকাঝকা করে। সাদিয়া নিজেকে সামলাতে না পেরে 999-এ কল করে আর বলে, আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হ্যাকারকে খুঁজছেন না? তখনই আবার সাদিয়া ফোন কেটে দেয়। অন্যদিকে বোন এসে মানসিবকে জিজ্ঞেস করে, কি করেছিস বল? মানসিব জানায়, তেমন কিছু না, জানতে চাই মারা গেছে কিনা। বোন বলে,
না, শুধু হাত পা ভেঙে গেছে। বোন আরো বলে, আল্লাহ তোকে এত ট্যালেন্টেড হিসেবে বানিয়েছে, সেইটাকে কাজে লাগা। পরের দিন পুলিশ মানসিবকে ধরতে আসে, যা ঘুম থেকে উঠে সাদিয়া দেখে বিচলিত হয়ে পড়ে। সাদিয়া সবকিছু না জানালেও পুলিশ বুঝতে পারে। মানসিবকে ধরে নিয়ে যায় বাড়ি থেকে। এরপর 5 বছরের জেল খাটছে। সিন এবার প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হয়। মানসিব গোসল করতে আসলে কয়েকজন তার থেকে সাবান চায়। মানসিব সাবান না দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। এতে সবাই মানসিবকে নির্মমভাবে মারে। মার খাওয়ার রাতে মানসিবের গায়ে জ্বরও আসে। পরের দিন সকালে মানসিবের গায়ে হাত তোলা প্রথম জনকে নৃশংসভাবে মরে থাকতে দেখা যায় কারাগারের মধ্যেই। এর মধ্যেই পুরো কারাগারে সাইরেন বেজে উঠলে চমকে ওঠে মানসিবও। এরপর সবাই থালা বাজাতে শুরু করলে অতিরিক্ত শব্দে মানসিব তার কান ধরে। একটু পর পুলিশ এসে মানসিবকে ধরে নিয়ে আসে জেলারের রুমে। শুরুতে আমরা যাকে জেল সুপার বলে এসেছিলাম, সে আসলে ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম তার বরুণ। এবার মানসিবকে নিয়ে আসা হয় জেলারের রুমে। এই যে আজ কারাগারে একজন মার্ডার হয়েছে, সেটার দোষ চাপিয়ে দেওয়া হয় মানসিবের ওপর। হাজির করে এক প্রত্যক্ষদর্শীও। মানসিব বুঝতে পারে সে ফাঁদে পড়েছে, তাই সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করে বলতে থাকে, আমি ক্যাকটাস, আপনি যা করতে বলবেন আমি তাই করব। একটু পর জেলারের কাছে ফোন আসে বরুণের। সিসিটিভি ফুটেজ বদলিয়ে মানসিবকে কারাগার থেকে বের করে দেওয়া হয়। মানসিব বের হলেই বরুণ তাকে গাড়িতে তোলে। তারপর তাকে খাবার খেতে দেয়। মানসিব জানায়, কাল আপনি উপদেশ দিয়ে ভালোই করেছেন, আজকেই আমি কাজে লেগে পড়েছি। এরপর মানসিবকে নিয়ে আসা হয় পাওয়ারফুল এক পলিটিশিয়ানের বাড়িতে। মানসিব আবার তাকে চিনতে পারে। নাম তার লাল ভাই। লাল ভাই মানসিবকে জিজ্ঞেস করে, তুমি আমার সম্পর্কে কি জানো বলো। মানসিব জানাই, আপনি একজন বড় সরকারি নেতা। লাল ভাই বলে, এটা তো সবাই জানে, নতুন কিছু বলো। মানসিব এবার জানাই, আপনি বাংলাদেশের গডফাদার। আপনার কথাতেই সব নেতারা ওঠা বসা করে। পুলিশ, র্যাব সবকিছু আপনার পকেটে। আপনি টাকার বিনিময়ে পদোন্নতি করান। যারা আপনার নামে নেগেটিভ কিছু বলে তাদেরকে আপনি মেরে ফেলেন। অনেক সাংবাদিককে আপনি গুম করেছেন। এসব শুনে লাল ভাই মানসিবকে থামিয়ে দিয়ে বলে, তুমি সাংবাদিক না হয়ে ভালোই করেছো, তা না হলে আমার নামে আজ অনেক কিছুই ছাপাতে। এখন বলো, অ্যাম্বাসেডারের গাড়ি কিভাবে নিয়ে আসলে। মানসিব জানাই, ডার্ক সাইডে অফার পেয়েছিল। আমার সাধারণ 3 ধরনের লোক আছে। একদল পুরো গাড়ি সবার চোখে ফাঁকি দিয়ে পোর্ট থেকে বের করে। অন্যদল সকল পোর্টস খুলে নিয়ে এসে সেট আপ করে। অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের গাড়ির ক্ষেত্রেও এমনটা করা হয়েছিল। পরে জানতে পারি অ্যাম্বাসেডরকে ধরার জন্য ছিল এই আয়োজন। এসব শুনে লাল ভাই তার মিশনটা সম্পর্কে অবগত করে। জানাই, মিশন হচ্ছে একটা শিপে কন্টেইনার আসবে, সেইটা তোমাকে আখাউড়া পৌঁছে দিতে হবে। মানসিব জানতে চায়, কন্টেইনারে আছেটা কি। লাল ভাই এই প্রশ্ন করতে নিষেধ করে। জানাই, যদি তুমি কন্টেইনার ঠিক জায়গায় পৌঁছে দিতে পারো তাহলে 5 বছরের সাজা মওকুফ হবে। আর যদি ফেল হও তাহলে ফাঁসির তরিতে ঝুলতে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার ফ্যামিলি মারা পড়বে। আমি কিন্তু মানুষ মারি। এইটা বলে মানসিবকে একটা ব্যাগ দিয়ে দেয়। লাল ভাইয়ের রুম থেকে বের হওয়ার পর বরুণ মানসিবকে বলে, এসব কি বলা শুরু করেছিলে? আমি তোমাকে বের করতে চাচ্ছি আর তুমি দেখি এসে প্যাচ লাগিয়ে দিচ্ছ। যাই হোক, মিশনটা ঠিক মতো করো। আর এই মিশনে তোমার নাম কিন্তু ক্যাকটাস। মানসিব চলে আসে চট্টগ্রামে। একজনের সাথে ফোনে কথা বলে ঘাটে আসে। সেখানে যখন লোকটি আসে, মানসিব দেখে তার পরিচিত জন মাংপ্রু, যাকে এমপি বলে ডাকে, তার সাথে কথা বলছিল। এই এমপি আছে আবার বিপদে। এই এমপি অ্যালেন স্বপনের লোক। অনেক টাকা নিয়ে অ্যালেন স্বপন বার্মা পালিয়েছে। এখন টাকার জন্য সবাই তার পিছু নিয়েছে। মানসিব নির্দিষ্ট জায়গায় এমপিকে নিয়ে এসে বলে, এখানে শিপ আসবে, সেখান থেকে লরিতে করে কন্টেইনার আখাউড়া নিয়ে যেতে হবে। জায়গাটা দেখে এমপি বলে, এখানে তো বড় শিপ আসবে না, লোকাল কারো সাহায্য লাগবে। দূর থেকে কেউ আবার তখন মানসিবকে স্নাইপারের টার্গেটে রাখে, কিন্তু সেটা মানসিব বুঝতেই পারে না। এমপি এরপর মানসিবকে নিয়ে আসে লোকাল গ্যাংস্টার মৌলভীর বাড়ি। মৌলভী এমপিকে দেখে রেগে যায়, কারণ তার বন্ধু অ্যালেন স্বপন টাকা নিয়ে পালিয়েছে। তখন মানসিব বলে, আমি কোনো অ্যালেন স্বপনকে চিনি না। একটা ছোট শিপে করে একটা কন্টেইনার ঘাটে নিয়ে আসবেন, তারপর লরিতে করে পৌঁছে দেবেন, বিনিময়ে পাবেন 10 লাখ। মৌলভীও তখন জিজ্ঞেস করে, কন্টেইনারের মধ্যে কি আছে? মানসিব জানাই, আমি এসব জানি না। মৌলভী 10 লাখ টাকার বিনিময়ে এই ডিলে রাজি হয়। পরের দিন মানসিব মৌলভীকে নিয়ে নির্দিষ্ট জায়গায় আসে। সেখানে এসে হাফ পেমেন্ট করে। তারপর ছোট শিপ থেকে শিফট করা হয় বড় শিপে। সেখানে কন্টেইনার বুঝে পাওয়ার পর মানসিব ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, কন্টেইনারে কি আছে? এটা ক্যাপ্টেনও বলতে পারে না। এমপি আবার মানসিবকে দেয় এক পিস্তল। জানাই, মৌলভী কিন্তু সুবিধার নয়, তাই এটা সাথে রাখো। এরপর কন্টেইনার নিয়ে ঘাটে আসলে মানসিব এমপি মৌলভী সহ কোনো লরির দেখা পায় না। মৌলভীকে ফোন করে, কিন্তু ফোনও ঠোকে না। দূর থেকে আবার তাদের একজন ঠিকই নজর রাখে স্নাইপার দিয়ে। মানসিব ঘাটে নেমে খুঁজতে থাকে, কিন্তু কারোর দেখা পায় না। একটু পরে শিপের ক্যাপ্টেন ক্রু পালাতে থাকলে মানসিব জিজ্ঞেস করে, কি হয়েছে? ক্যাপ্টেন জানায়, সরকারের পতন হয়েছে। এটা জানতে পেরে হতবাক হয় মানসিব।
ফোন করে বরুণ লাল ভাইকে, কিন্তু কাউকেই ফোনে পায় না। এতে মানসিব চিন্তায় পড়ে তার মুক্তির ব্যাপার নিয়ে। সরকার যে পতন হয়েছে সেটা জানার জন্য মানসিব আসে একটা দোকানে। সেখানে এসে নিউজে দেখে ছাত্রদের আন্দোলনে সরকার পালিয়েছে। তখনই এক আননোন নাম্বার থেকে কল আসে মানসিবের কাছে। জানানো হয় কন্টেনার রেখে চলে যেতে, কিন্তু মানসিব বুঝতে পারে খেলা এখন অন্যদিকে ঘুরে গেছে। পুলিশ নেতা কেউ নেই, কন্টেনারও এভাবে রেখে যেতে চায় না। তাই কৌতূহলবশত মানসিব কন্টেনার খোলার সিদ্ধান্ত নেয়। এজন্য হ্যাক করে লকড। তখনও দূর থেকে একজন তার ওপর নিশানা তাক করে। এদিকে মানসিব লকড খুলে কন্টেনারের মুখ খুললে দেখে ভেতরে রয়েছে এক মেয়ে। মানসিব এমপি দুজনেই অবাক হয়। এত কিছু থাকতে কন্টেনারে করে কেন মেয়ে পাচার করা হচ্ছে? মানসিব নাম পরিচয় জানতে চাইলে মেয়েটি কোনো উত্তর দেয় না। মানসিব জিজ্ঞেস করে, তুমি কি বাংলাদেশি? মেয়েটি মাথা নাড়িয়ে জানায় না। কোন দেশের সেটা জানতে চাইলে সেইটারও জবাব দেয় না। বাংলা বোঝে কিনা জানতে চাইলে মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এরপর মেয়েটি কন্টেনার থেকে বাইরে আসলে দূর থেকে স্নাইপার দিয়ে মেয়েটিকে গুলি করা হয়। এতে মেয়েটি গুলিবিদ্ধ হয়ে নিচে পড়ে যায়। আরও গুলি চালাতে থাকলে মানসিবও নিচে লাফ দেয়। মানসিবও শিপ থেকে নিচে লাফ দিলে দেখে মেয়েটির গায়ে আসলে গুলি লাগেনি। সঠিক সময়ে মেয়েটি লাফ দেওয়ায় সে বেঁচে যায়। মানসিব আর মেয়েটি এরপর জঙ্গলের পথে দৌড়াতে থাকে। পিছু নাই গুলি করা কিলারও। মানসিব দৌড়ানো অবস্থায় মেয়েটিকে জিজ্ঞেস করে, গুলি আসলে কাকে করা হচ্ছে, আর তুমি কে? মেয়েটি চুপচাপ থাকলে মানসিব আবার ধরে নেয় মেয়েটি বোবা। জঙ্গলের অনেক ভেতরে চলে আসলে মানসিব জানায় আর সামনে এগোনো যাবে না। সামনে যারা ড্রাগস নেয় তাদের বসবাস। অন্যদিকে কিলার জঙ্গলে আসলে 3 জন বখাটে তাকে ধরে ফেলে। আর হেনস্থা করার পর্যায়ে গেলে কিলার একজনকে গুলি করে মারে। এতে 2 জন ভয় পেয়ে পালিয়ে যায়। গুলির শব্দে জঙ্গল থেকে পাখিও উড়ে গেলে মানসিব এবং মেয়েটি বিপরীত দিকে দৌড়াতে থাকে। এর মধ্যে রাত লেগে গেলে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায় তারা। সেখানে মানসিব অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটি তখন মানসিবকে হাত দিয়ে সাইলেন্ট হয়ে যেতে বলে। মানসিব খুঁজতে থাকে তার ফোনের নেটওয়ার্ক, কিন্তু পায় না। ঠিক করে এই বাড়িতেই রাত কাটাবে। অন্যদিকে কিলারও তাঁবু গেড়ে জঙ্গলের মধ্যে রাত কাটায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনেই কারো আসার শব্দ পায়। শব্দ পেয়ে বের হয়ে যেতে থাকলে স্থানীয় 3 বখাটের খপ্পরে পড়ে। 3 জন মিলে দুজনকে হেনস্থা করা শুরু করলে মানসিব ব্যাগ নিয়ে বের হয়ে দৌড়াতে থাকে আর মেয়েটিকেও জলদি বের হয়ে আসতে বলে। তবে মেয়েটি বের হয় না, উল্টো 3 জনের সাথে তুমুল লড়াই শুরু করে, যা শুধু হা করে চেয়ে চেয়ে দেখে মানসিব। সবাইকে মারার পর মেয়েটি মানসিবকে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন, চলো। মেয়েটির কাছ থেকে প্রথমবার কথা শুনে অবাক হয় মানসিব। ব্যাগ থেকে পিস্তল বের করে মেয়েটির দিকে তাক করে আর জিজ্ঞেস করে, তুমি আসলে কে বলো তো? মেয়েটি মানসিবের কাছ থেকে কৌশলে পিস্তলটি কেড়ে নেয়। এরপর বলে, তোমার কাছে পিস্তল ছিল সেটা আমাকে আগে জানাওনি কেন? মানসিব বলে, এমনিতেই ছিল। মানসিবের পর মেয়েটির কাছ থেকে নাম জানতে চাইলে মেয়েটি বলে, আমার কোনো নাম নেই। আর বেশি কথা না বলে এখান থেকে চলো তো। 2 জন সেই স্থান ত্যাগ করলে কিলার সেখানে আসে। কিলার সেখানে এসে 3 জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে একেবারে সবাইকে শেষ করে দিয়ে সে পৈশাচিক আনন্দ পায়। মানসিব আর মেয়েটি আসে একটা হোটেলে। মানসিব রুম নেওয়ার জন্য বের করে তার এনআইডি কার্ড। হোটেল কর্তৃপক্ষ মেয়েটির আইডি কার্ড চাইলে মানসিব জানায়, আমারটা দিয়ে করেন। তখনই মেয়েটি তার আইডি কার্ড বের করে দেয়। মানসিব দেখে মেয়েটির নাম আদর রহমান। রুমের কাছে মানসিব মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আসলে আদর? মেয়েটি কোনো প্রশ্ন করতে নিষেধ করে, উল্টো বলে, তুমি যেটা করতে এসেছো সেইটা আগে করো, তা না হলে জেলেই থাকতে হবে। মেয়েটি যে মানসিবের জেলে থাকার ব্যাপারটা জানে, এই বিষয় মানসিবকে অবাক করে দেয়। পদে পদে সে শুধু মেয়েটির আচরণে অবাকই হতে থাকে। জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? মেয়েটি কোনো উত্তর না দিয়ে রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মানসিবও রুমে ঢুকে আবারও বেরিয়ে আসে। এরপরে একটা আননোন নাম্বার থেকে মানসিবের কাছে একটা কল আসে। মানসিব কল উঠাতেই বলা হয়, কন্টেনার থেকে দূরে যেতে বলেছিলাম, কন্টেনার খুলে তুমি ঠিক করনি, এর জন্য তোমাকে পস্তাতে হবে। মানসিব ফোন কাটার পর আবারও ট্রাই করে, কিন্তু ফোনে পায় না। মানসিব এরপর হোটেলের বাইরে সহ হোটেলের ভেতরের গুরুত্বপূর্ণ সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে। হ্যাক করার পর সে বসে ক্যাফেটেরিয়াতে। লেগে পড়ে আদর রহমানের আসল পরিচয় বের করার জন্য। পায় একটা ফুটেজও, যেখানে আদরের আসল নাম জানা যায়। তার নাম অনুরা। সে একজন ইন্ডিয়ান। ইন্ডিয়া তাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে মানে। একটা ট্যাগও লাগিয়ে দিয়েছে। অনুরা কি টেরোরিস্ট নাকি ফ্রিডম ফাইটার্স? এই ভিডিও ফুটেজ দেখে মানসিব অবাক হয়ে যায়। অনুরার রুমে এসে নক করলে কোনো সাড়া পায় না। তাই রিসেপশনিস্টকে ফোন দিতে বললে রিসেপশনিস্ট জানায়, উনি তো বের হয়ে গেছেন। মানসিব বাইরে আসতে অনুরার দেখা পায়। এবার মানসিব অনুরার সাথে একা কথা বলতে চাইলে অনুরা বলতে চায় না, কিন্তু অনুরা নামে যখন ডাকে তখন সে অবাক হয়ে যায়। অনুরা বাধ্য হয়ে মানসিবের সাথে বসে। মানসিব অনুরাকে তার ভিডিও দেখিয়ে চায় ব্যাখ্যা। অনুরা পুরো ব্যাপার তখন খুলে বলে, তার বাবা সারা বছর ড্রাগসের বিরুদ্ধে লড়েছেন। তার
তার রাজ্য ড্রাগস ডিলিংয়ের জন্য ব্যবহার করা হয়। এতে করে অনেকে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে জীবন ধ্বংসের মুখে ফেলেছে, আবার অনেকে ধ্বংস করে ফেলেছে। অনুরা এই ড্রাগস চক্রকে তার রাজ্য থেকে নির্মূল করার জন্য উঠে পড়ে লাগে। এক প্রকার ড্রাগস লর্ডদের সাথে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু তাকে একদিন কিডন্যাপ করে মায়ানমারে নিয়ে যাওয়া হয়। অনুরাকে মায়ানমারের কোথায় রাখা হয়েছিল সেটা অনুরা নিজেও জানে না। এরপর বাংলাদেশের প্রভাবশালীদের হাত ধরে মায়ানমার থেকে কন্টেইনারে বর্ডার দিয়ে তার রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সরকার পতন হওয়ায় সবকিছু ভেস্তে যায়। অনুরার থেকে এসব শুনে সব বুঝতে পারে মানসিব। তখনই বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মানসিব দেখে ওই কিলার হোটেলে প্রবেশ করছে। কিলারকে দেখিয়ে অনুরাকে জিজ্ঞেস করে, একে কি তুমি চেনো? অনুরা জানাই, হ্যাঁ আমি ওকে চিনি, ও হচ্ছে একটা কন্ট্রাক্ট কিলার। ড্রাগস লর্ড আমাকে মারার জন্য পাঠিয়েছে। তারা দুজনেই কিলারের থেকে বাঁচতে হোটেলে আড়াল হয়ে পড়ে, কিন্তু কিলার হঠাৎ করেই তাদেরকে দেখে ফেলে। এতে দুজন সিঁড়ি দিয়ে একদম ছাদে ওঠে। সেখানে আটকে পড়লে অনুরা একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ সহজেই চলে যেতে পারলেও মানসিব সেটা পারে না, কিন্তু মানসিবকেও পার হতেই হয়। এরকম দৌড়ানোর মধ্যেই মানসিব ভাবতে থাকে কিলার তাদের লোকেশন কিভাবে পাচ্ছে। তখনই ফোনটা সেখানে রেখে অনুরার সাথে পালাতে থাকে। এতে করে কিলার একসময় ফোনের লোকেশন ট্র্যাক করে নির্দিষ্ট জায়গায় আসলে শুধু ফোনটাই পায়। এদিকে মানসিব অনুরা অনেক দূরে চলে আসে। মানসিব এরপর জানায় আর দৌড়াতে হবে না, সে আমাদের আর খুঁজে পাবে না। অনুরা জানায় এখানে থাকাটাও সেফ নয়, তেঁতুলিয়াতে আমার একটা কন্ট্রাক্ট আছে, কিন্তু দেশের যে পরিস্থিতি সেখানে যেতেও পারবো না। সরকার বদলে যাওয়াতে সব সমস্যা হয়ে গিয়েছে। হয় আমাকে এখন কম্প্রোমাইজ করতে হবে, নয়তো তুমিই পারবে আমাকে সেফ রাখতে। তুমি ছাড়া আমার এখানে আর কেউ নেই। অনুরা এসব মানসিবকে জড়িয়ে ধরে বললে মানসিব জানাই, একটা জায়গা আছে যেখানে তুমি সেফ থাকবে, জায়গাটা সম্পর্কে কেউ ধারণাও করতে পারবে না। মানসিব অনুরাকে বোরখা পরিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। দরজা খুলে দেয় বড় ভাই, যে কিনা সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। দরজা খোলার পরেও সে মানসিবের দিকে চোখ পর্যন্ত দেয় না। এতে মানসিব অবাকই হয়। এতদিন পর মানসিবকে এভাবে দেখে আবার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। সাদিয়াও অনুতপ্ত হয়ে কান্না শুরু করে। মা বাবা জিজ্ঞেস করে, এখানে কিভাবে এখন আসলি? মানসিব জানায়, সেসব পরে জানাবো। এরপর সবার চোখ যায় অনুরার দিকে। মা জিজ্ঞেস করে, এইটা কে? বিয়ে করেছিস তুই? মানসিব জানায়, না, ও আমার ফ্রেন্ড। মানসিব খোঁজ নেয় বড় বোনের। মা জানায় সে তার হাজবেন্ডের সাথে ধানমন্ডিতে আছে। মানসিব এরপর সবাইকে পুরো ব্যাপার খুলে বললে সবার মাঝে কৌতূহল জাগে। বেশি কৌতূহল জাগে ভাইয়ের। জিজ্ঞেস করে, অনুরা কি বোম মারতে পারে, গুলি করতে পারে? মানসিব জানায়, ও সব কিছু পারে, বিপ্লবী বলে কথা। বাবা তখন বলে, আমার এক বন্ধু মৎস্য সচিব, তার সাথে যোগাযোগ করে কিছু একটা হেল্প তো করতেই পারি। মানসিব জানায়, কোনো লাভ হবে না, দেশে এখন কোনো পুলিশ নেই, আইনও নেই। সেই সময় সবার মাঝে মা এসে বলে, মেয়েটিকে নিয়ে কি কোনো সমস্যা? তাহলে বিয়ে করিয়ে দিয়ে এখানেই রেখে দে। বাবা সর্বক্ষণ বাড়ির বাইরে মনিটরিং করে। মানসিবকে ঘর থেকে বের হতে একদমই নিষেধ করে দেয়। ভাই জানাই, এই সময় একমাত্র জেলারই হেল্প করতে পারে, আমি জেলারের সাথে যোগাযোগ করব। সবার এমন চিন্তা দেখে মানসিব অনুরাকে আড়ালে ডেকে বলে, এখানে থাকা যাবে না, কাউকে কোনো বিপদে ফেলতে পারবো না, তারা আমার জন্য জীবন দেবে, কাল আমাদের এখান থেকে চলে যেতে হবে। রাতে ঘুমানোর আগে ভাই এসে মানসিবকে বলে, অনুরা তার সম্পর্কে যা বলেছে তাকে ঠিক বলেছে? তুই কি অনুরার প্রতি ট্রাস্টেড? মানসিব অত শিওর দিয়ে কিছুই বলতে পারে না, তবে জানায় তার বিশ্বাস আছে। রাতে সাদিয়া মানসিবের ল্যাপটপ এনে দেয়, যা সে পুলিশ আসার দিন লুকিয়ে রেখেছিল। সাদিয়া অনুতপ্ত হয়ে কান্না করতে থাকলে মানসিব সান্ত্বনা দেয়। পরের দিন বাড়ির সামনে এক ডেলিভারি বয় আসলে সবাই প্যানিক হয়ে ওঠে। মানসিব ইশারায় অনুরাকে বলে, দেখো কাণ্ড। এর মধ্যে বোন চলে আসে বাড়িতে। এতদিন পর মানসিবকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপরে মানসিব এবং অনুরা একটা আচারের বয়াম খুলতে গিয়ে ভেঙে ফেললে সেইটাতেও সবাই প্যানিক হয়ে ওঠে। যা দেখে মানসিব আবারও ইশারায় অনুরাকে বলে, এখানে থাকা যাবে না। একটু পর বড় ভাই এসে মানসিবকে বলে, আমার জেলারের সাথে কথা হয়েছে, আজকে আমরা দেখা করতে যাচ্ছি। মানসিব অনুরা আলাদা যেতে চাইলে ভাই বলে, আমি তোদের গাড়ি করে নিয়ে যাব। তাদের সেফটির জন্য দুজনকে পেছনের দরজা দিয়ে পাঠায়। তারপর গাড়ি নিয়ে আসে নির্দিষ্ট জায়গাতে। তারপর জানাই, 3 রাস্তার মোড়ে জেলার আসবে, তোকেই লাইট দিচ্ছি, কিছু হলে লাইট জ্বালাবি, আর আমি এখানেই আছি। যে ভাই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত ছিল সেও আজ মানসিবের জন্য উতলা। তা দেখে মানসিব ইমোশনাল হয়। অনুরাকে নিয়ে সামনের 3 রাস্তার মোড়ে আসলে জেলারকে দেখতে পায়। জেলারের হাতে বন্দুক দেখে মানসিব ভয় পেয়ে যায়। জেলার জানায়, এইটা তোমাদের জন্য নয়, আর দেশের এমন পরিস্থিতিতে এমনিতেই বিপদে আছি, তার মধ্যে কোনো ডকুমেন্ট ছাড়া তোমাকে বের করে দিয়ে আরো বিপদে আছি। এইটা শুনে মানসিব অবাক হয়ে যায়। সে কিনা এখন পলাতক হিসেবে আছে। জেলার অনুরাকে দেখে জিজ্ঞেস করে, এইটা কে? মানসিব জানায়, ও লাল ভাইয়ের কন্টেইনারে ছিল। জেলার এই কথা এখানে স্টপ রাখতে বলে, লাল ভাইয়ের বিদেশি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে, আর লাল ভাই যা বলে সেটাও শুনতে বলে। সাথে জানায়, তুমি এখন মার্ডারের আসামি,
ফাঁসি না হলেও 25 বছরের জেল তো হবে, এতে জীবন যৌবন সব চলে যাবে। তাই লাল ভাই যা বলে সেভাবে চলো, এতেই তোমার মঙ্গল হবে। এসব বলে জেলার চলে গেলে মানসিব যেন ভেঙে পড়ে। কি থেকে কি হয়ে যাচ্ছে তার জীবনে। 25 বছরের জেলের ব্যাপারটা মানসিবকে বেশি ভাবায়। অন্যরা তখন মানসিবকে সাহস দেয়, যোগাযোগ করতে বলে লাল ভাইয়ের সাথে। মানসিব লাল ভাইকে কল করলে লাল ভাই কল ওঠায়। কল রিসিভ করার পর লাল ভাইয়ের নরম গলায় মানসিবকে ভাইয়া ভাইয়া ডাকে। মানসিবও তখন বলে, এত ভাইয়া না ডেকে আমি এখন কি করব সেটা বলুন, ডিলটা ওইটাই আছে, কিন্তু তুমি কন্টেইনার খুলে ভুল করেছ। সমস্যা নেই, ডিল সেটাই থাকবে, কিন্তু বৃহস্পতিবার মেয়েটিকে তেঁতুলিয়া বর্ডারে নিয়ে আসতে হবে, সেখানে আমাদের লোক থাকবে। মানসিব বলে, আজকেই তো বৃহস্পতিবার, আপনি কি আরও 7 দিনের কথা বলছেন? লাল ভাই জানায়, হ্যাঁ। মানসিব এরপর বলে, আমাদের পিছু একটা কন্ট্রাক্ট কিলার লেগেছে, এটা কি আপনারা লাগিয়েছেন? তখন লাল ভাইয়ের সামনে থাকা পুলিশ কথাটাকে পাশ কাটিয়ে দিতে বললে লাল ভাই সেইটাই বলে ফোন কেটে দেয়। পুলিশ এরপর লাল ভাইকে বলে, আপনি দেখি ভালোই ভেজাল পাকিয়েছেন, কল এসেছে ঢাকা থেকে। এদিকে মানসিব চিন্তায় পড়ে যায় বৃহস্পতিবারের কথা কি লাল ভাই ঠিক বলেছে কিনা। অনুরা তখন ফোন করে তার কন্ট্রাক্টরকে, সেখান থেকেও জানতে পারে বৃহস্পতিবারের কথাই। যা শুনে মানসিব জিজ্ঞেস করে, একই ব্যক্তি নাকি? অনুরা জানায়, বলতে পারবো না। মানসিব বলে, আমি সবাইকে দেখে নেব। গাড়িতে তখন ভাই টেনশন করতে থাকলে মানসিব লাইট চালায়, তারপর গাড়ির কাছে এসে নিজে ড্রাইভ করতে চায়। ভাই তখন জানতে চায় তাদের মধ্যে কি কথা হয়েছে। মানসিব জানায় সে বাড়ি গিয়ে বলবে। বাড়ি আসলে অনুরাকে মা ভেতরে নিয়ে যায়। মানসিবকে সবাই জিজ্ঞেস করে, কি কথা হয়েছে? মানসিব জানায়, বলবো, কিন্তু মাকে বলা যাবে না, তারা 7 দিন পর যোগাযোগ করতে বলেছে, তারপর স্যারেন্ডার করলেই সবকিছুর অবসান ঘটবে। বোন এই কথা শুনে এই বাড়ি থেকে আগামী 7 দিন কাউকে বাইরে যেতে নিষেধ করে। সাদিয়াকে জানিয়ে দেয় মেজবাও যেন না আসে। মেজবার কথা শুনে মানসিব অবাক হলে বোন জানায়, দেশের অবস্থা এমন না হলে এতদিনে এঙ্গেজমেন্ট হয়ে যেত। অন্যদিকে মা অনুরাকে পরায় তার শাড়ি, তারপর বাবা কি করে, ফ্যামিলিতে কে আছে এসব জিজ্ঞেস করলে মানসিব এসে জানায় ও একজন ইন্ডিয়ান। অনুরা বলে তার বাবা পলিটিশিয়ান, ভাই বোন কেউ নেই, মাও অনেক আগেই মারা গিয়েছে, মাকে সে অনেক মিস করে। এবার মা আরো প্রশ্ন করার আগেই মানসিব অনুরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মানসিব অনুরাকে সেখান থেকে নিয়ে আসলে মা ভাবে তার ছেলের জন্য কিনা ইন্ডিয়া থেকে মেয়ে এসেছে। ব্যাপারটা মাকে অনেক অবাক করে দেয়। এদিকে মানসিব অনুরাকে নিয়ে ছাদে এসে জিজ্ঞেস করে, আমরা এখন কি করব? অনুরা জানাই, আমি আমার মানুষদের কাছে ফিরে যেতে চাই। মানসিব চিন্তায় পড়ে যায়, তেঁতুলিয়ায় যে দুজনের সাথে কন্ট্যাক্ট করব সে দুজন যদি একই হয়। অনুরা জানাই, আমি বলতে পারছি না। মানসিব অ্যাম্বাসিতে যেতে চাইলে অনুরা একদম নিষেধ করে। সে বলে, আমাকে যদি গভর্নমেন্ট ধরে তাহলে আমার লোকেরা তোমার ক্ষতি করবে, তোমার ফ্যামিলির ক্ষতি করবে। মানসিব ফ্যামিলির ব্যাপারে খুবই স্ট্রিক্ট। অনুরা জানাই, সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আমাদের বিয়ে করা, তাহলে নাগরিকত্ব পাবো, এরপর প্রেস বিজ্ঞপ্তিতে এসে সবকিছু বলতে পারবো। মানসিব বলে, তাহলে বাঁচতে এখন তোমাকে বিয়ে করতে হবে, তাই না? তখনই একটা মাইক্রো আসার শব্দ পেয়ে অবাক হয়ে যায় মানসিব। সচরাচর এই এলাকায় মাইক্রো ঢুকতে পারে না, তাই আড়াল থেকে দেখে। একটু পর মাইক্রো চলে গেলে অনুরা ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয়, কিন্তু মাইক্রোতে করে আসলে কিলারই আসে। রাতের বেলা কিলার রশি দিয়ে ওঠে মানসিবদের বাসায়, এরপর গুলি করে মেরে ফেলে মানসিবের বাবাকে। এইটা দেখেই মানসিব লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। মূলত সে এসব কিছু স্বপ্ন দেখছিল। ছাদে ঘুমানোই মানসিব রুমের ভিতরে যেতে থাকলে অনুরা আটকিয়ে কাছাকাছি নিয়ে আসে, কারণ ঘরে কিলারটা ছদ্মবেশে ঢুকেছে। মানসিবের ফ্যামিলিকে কিলারটা বলে তারা বাড়ির সমস্যার ব্যাপারটা জেনে এসেছে। ফ্যামিলি বলে, এখন আমাদের কোনো কিছু ঠিক করতে হবে। আড়াল থেকে এসব দেখে মানসিব অনুরা। দেখার সময় দুজন যে কাছাকাছি চলে আসে, এতে আবার দুজন খুনসুটিও করে। এর মধ্যে কিলার দেখতে পায় ব্যাগপত্র নিয়ে ঘরের মধ্যে কেউ দৌড়াচ্ছে। মানসিবের বোনেরা দুজনকে তাদের ব্যাগপত্র দিয়ে পেছনের দরজা দিয়ে বের করে দিলে কিলারও তাদের পিছু নেয়। শুরু হয় এক রেস, আর এই রেসে ট্রেনের কারণে হেরে যায় কিলার। দুজন চলে আসে মেজবার ট্রান্সপোর্ট অফিসে। মেজবা তাদের তুলে দেয় উত্তরবঙ্গগামী সবজির ট্রাকে। তুলে দেওয়ার সময় মেজবা মানসিবকে বলে, ছবিটা আসলে ছোটবেলার ছিল, আর ওই ব্যাপারটা ভুল ছিল, তাই কিছু মনে করবেন না। মানসিব বলে, আমি কি মনে করব, তবে বিয়ের 3 বছর পর তোমাদের ডিভোর্স হয়ে যেতে পারে। এটা বলে ট্রাকে ওঠে। ট্রাকে করে দুজন চলে আসে তেঁতুলিয়ার একটা পরিত্যক্ত রিসোর্টে। সেই রিসোর্টের ভেতরে তারা একটা বাড়িতে ওঠে। বাড়িটা মানসিবের ভাইয়ের গার্লফ্রেন্ডের ভাইয়ের বাড়ি। এটা শুনে অনুরা অবাক হয়, ভাইয়েরও আবার গার্লফ্রেন্ড আছে। মানসিব সঠিক জায়গায় চলে এলে ভাইকে স্যাটেলাইট থেকে ফোন করে জানায়। এরপর অনুরাকে বলে, আমরা কিন্তু এখন থেকে মিস্টার এবং মিসেস তরফদার। অনুরা 2 রুমে 2 জনের থাকার ব্যাপারটা দেখিয়ে দেয়। মানসিব তাই বলে, তুমি আসলে মিসেসের কনসেপ্টটাই বোঝো না। অনুরা মুচকি হাসি দিয়ে তার রুমে চলে যায়। পরের দিন অনুরা রান্না করলে মানসিব খুশি হয়। অনুরা তাকে বাজারে যেতে বলে। সে বাজারে এসে বাজার করে নিয়ে যায়। দুজন চিন্তা করে তেঁতুলিয়ার সেই কন্ট্যাক্টের ব্যাপারে। অনুরা বলে, দুজন যদি একই লোক হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো।
মানসিব বলে, তারা একজন না হয়ে অনেকজনও হতে পারে, তাই আমাদের সাবধানে থাকতে হবে। দুজন দুই রুমে থাকার মধ্য দিয়ে সময় কাটতে থাকলে একদিন অনুরা মানসিবের কাছে আসে। তখন সে ঘুমাচ্ছিল, কিন্তু অনুরা স্পর্শ করতেই মানসিব জেগে ওঠে। এতে অনুরা বিব্রত বোধ করলে মানসিব অনুরার হাত নিয়ে নিজের শরীর স্পর্শ করায়। এরপর দুজন একসাথে একই বেডে থাকা শুরু করে। পরের দিন মানসিব অনুরার জন্য নাস্তা রেডি করে। দুজন একসাথে বাজারে যায়। খেতে খেতে অনুরা যে ড্রাগ ডিলারের সাথে লড়ছিল সেই সম্পর্কেও জানায়। মানসিব পিস্তল চালানো শিখতে চাইলে অনুরা বলে, এইটা কিন্তু কোনো খেলনা পিস্তল নয়, এটা দিয়ে মানুষ মারা হয়। মানসিব তখন জিজ্ঞেস করে, তুমি এখন পর্যন্ত কতজনকে মেরেছ? 100, 200? অনুরা চুপ থাকে। তারপর ঠিকই মানসিবকে পিস্তল চালানো শেখায়। বৃহস্পতিবারের আগের দিন অনুরাকে তার কন্ট্রাক্ট জানায় ইসলামপুরে থাকবে সে। মানসিব অপেক্ষায় থাকে লাল ভাইয়ের ফোনের। রাতে মানসিব অনুরাকে বলে, আমাকে কি তোমাদের টিমে নেওয়া যায় না? তোমাদের টিমে তো হ্যাকারও দরকার পড়ে, আমি না হয় সেই হ্যাকার হয়ে ঢুকলাম। অনুরা জানায় সম্ভব নয়। মানসিবও বুঝতে পারে। তো পরের দিন মানসিবকেও ফোন করে ইসলামপুরের কথাই বলা হয়। তাই দুজনেই সন্দেহ করে যে তারা যাদের সাথে যোগাযোগ করবে তারা একজনই। মানসিব তাই অনুরাকে বলে, আগে আমি যাব, তখন তুমি আড়াল থেকে দেখবে, এক হলে দুজনে চলে যাব। অনুরা জানায় ঠিক আছে। এরপর দুজন বের হওয়ার প্রস্তুতি নিলে অনুরা আবার মানসিবকে ভেতরে ডাকে। তারপর নিজের জীবনের কিছু সত্য তুলে ধরে। তার বাবা ছিল পুলিশ অফিসার, সেও একজন পুলিশ। সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমাতে তার বাবা মারা যায়। এরপর অনুরা আন্ডারকভার হয়ে চোচোর গ্যাংয়ে ঢুকে পড়ে, কিন্তু সেখান থেকে সে 6 মাস আগে বেরিয়ে এসেছে। অনুরা জানায় তার আসল নাম আসলে রুমেলা। সবকিছু শুনে মানসিব স্তব্ধ হওয়ার মুহূর্তেই পেছন থেকে একজন পিস্তল দিয়ে মানসিবের মাথায় আঘাত করে আহত করে। যে মানসিবকে আঘাত করে সে আসলে অনুরা তথা রুমেলারই লোক। রুমেলা এরপর মানসিবকে ঘুমের মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। এই পর্যায়ে দেখানো হয় রুমেলার জীবন কাহিনী। তার বাবা ছিল বড় পুলিশ অফিসার। বাবার দেখা দেখি রুমেলাও পুলিশে জয়েন হয়। কিন্তু একদিন সন্ত্রাসীরা রুমেলার বাবাকে বোম ব্লাস্ট করে মেরে ফেলে। সেই থেকে রুমেলা প্রতিশোধ নিতে চায়। আন্ডারকভার হয়ে ঢোকে চোচোর আস্তানায়, চোচোর সাথে মেলে। কিন্তু একদিন দেখে এক বিপ্লবী যারা অনুরা, সে চোচো সহ সকল ড্রাগস মাফিয়াদের সাথে লড়ছে। এই অনুরার চেহারা আবার অনেকটা দেখতে রুমেলার মতোই। তাই রুমেলা চোচোর সাথে মাইন্ড গেম খেলে। সে চোচোকে বলে, আমার যেহেতু অনুরার সাথে চেহারার অনেক মিল, তাই আমি প্লাস্টিক সার্জারি করে অনুরার জায়গায় ঢুকে আপনার বিরুদ্ধে থেকে সবাইকে সরিয়ে নিয়ে আসি। চোচো এই প্ল্যান শুনে অনেক খুশি হয়। কিন্তু রুমেলার প্ল্যান ডাবল ক্রস, অর্থাৎ অনুরার সাথে সঙ্গ দিয়ে আরও চোচো সহ সবাইকে ধ্বংস করবে। রুমেলা প্লাস্টিক সার্জারি করে নেয়। চোচোর বাংলাদেশের লাল ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল, তাই প্ল্যান হয় লাল ভাইয়ের মাধ্যমে কন্টেইনারে করে রুমেলাকে বর্ডার ক্রস করানো হবে। কিন্তু সরকার পতন হয়, পুরো খেল ঘুরে যায়। রুমেলা আর কারো কথা শোনে না। আবার মানসিব কন্টেইনারও খুলে ফেলে। যেহেতু রুমেলা বিপজ্জনক হয়ে ওঠে, তাই চোচো কন্ট্রাক্ট কিলার পাঠায় রুমেলাকে মারার জন্য। রুমেলা মানসিবের সাথে পথ অতিক্রম করতে থাকে। মাঝে জেলারের দেয়া নাম্বার থেকে মানসিব লাল ভাইকে ফোন করলে লাল ভাই রুমেলাকে নিয়ে তেঁতুলিয়া আসতে বলে। এই তেঁতুলিয়ার কথা রুমেলার কন্ট্রাক্টও বলে, কিন্তু এতেই তালগোল পাকিয়ে যায়। এই প্ল্যান হয় পশ্চিমবঙ্গের পুলিশের মাধ্যমে। তারা শুধু ধরতে চায় রুমেলাকে, কিন্তু রুমেলা অলরেডি তার কাছের লোকদের সাথে যেতে থাকে বর্ডারের দিকে। এই হচ্ছে ঘটনা। সিন মানসিবের দিকে নিয়ে আসলে দেখা যায় মানসিবকে ধরে ফেলেছে কিলার। এরপর বেঁধে মানসিবের মতোই শুধু অনুকরণ করে, সাথে হিন্দিতে জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? মানসিব জানায় অনুরা কোথায় গেছে সেটা সে জানে না। কিলার বলে ওর নাম রুমেলা। তাকে আরও টর্চার করে জিজ্ঞেস করে মেয়েটা কোথায় গেছে। মানসিব জানায় সে বলতে পারবে না। যদি তাকে না মেরে ধরে তাহলে লোকেশন খুঁজে বের করার চেষ্টা করবে। কিলার জানায় আমি পুলিশ নই যে ধরব, আমি হচ্ছি কন্ট্রাক্ট কিলার, যার কাজ শুধু মারার। তবুও ভেবে দেখব। মানসিব একটা ল্যাপটপ, ফোন আর নেটওয়ার্ক অ্যান্টেনা চায়। সেটা দিয়ে মানসিব কাজে লেগে পড়ে। কিন্তু রুমেলাকে সে ট্রেস করতে পারে না। তবে রুমেলার সাথের জনের লোকেশন বের করে ফেলে। সে অনুযায়ী মোটরসাইকেল নিয়ে দুজন যেতে থাকে। কিলারের পর মানসিবকে নিয়ে ওঠে পাহাড়ের চূড়ায়। সেখানে সেট করে স্নাইপার, কারণ এই পথ দিয়ে রুমেলা যাবে। একটু পর রুমেলার সামনের পথ দিয়ে যেতে থাকলে কিলার স্নাইপার তাক করে। তখন মানসিব বলে আপনি তো বলেছিলেন গুলি চালাবেন না। কিলার বলে আমি এখানে কোনো সিনেমার শুটিং করতে আসিনি। কিন্তু মানসিবের সাথে কথা বলার জন্য টার্গেট মিস করে ফেলে কিলার। তাই কিলার মানসিবকে জিম্মি করে মুখোমুখি হয় রুমেলার। মানসিব রুমেলাকে দেখে দূর থেকে জিজ্ঞেস করে আমার সাথে কেন এমন করলে? আমার কি দোষ ছিল? কিলার এত কথা বলতে নিষেধ করে। দুজনকে পিস্তল ফেলে দিতে বললেও রুমেলার সাথের জন গুলি চালায়। গুলি গিয়ে লাগে মানসিবের হাতে। শুরু হয় দুই দিকের গোলাগুলি। রুমেলার সহকারী মারা যায়। অনেকক্ষণ যাবৎ রুমেলা এবং কিলারের মধ্যে চলে গোলাগুলির একসময় রূপ নেয় হ্যান্ড টু হ্যান্ড ফাইটে। সে কিলারের হাতে অনেকক্ষণ মার খেতে থাকলে মানসিব পেছন থেকে এসে কিলারকে মারে। এরপর মানসিব রুমেলা একে অন্যের দিকে পিস্তল তাক করে। রুমেলা তখন বলে তুমি আমাকে মারতে পারবে না।
মানসিব জানায়, আমি পারবো। রুমেলা বলে, আমি কিন্তু তোমাকে গুলি করতে বাধ্য হব। মানসিবও বলে, তুমি আমাকে মারতে পারবে না। যদি মারতে চাইতে তাহলে ইঞ্জেকশন দিয়েই মারতে। ওই যে আমরা যেটা ঘুমের মেডিসিনের কথা বলেছিলাম, সেটা আসলে ছিল বিষের ইঞ্জেকশন, কিন্তু রুমেলা সেটা তাকে মারেনি। রুমেলা বলে, সেইটা ছিল ক্ষণিকের মায়া। মানসিব এবার বলে, আমি তোমাকে ভালোবাসি। রুমেলা জানায়, আমি তো তোমাকে ভালোবাসতে বলিনি, ভালোবেসেছো কেন? মানসিব এরপর গান নামিয়ে বলে, তুমি চাইলে চলে যেতে পারো, তবে তুমি যদি চাও আমার সাথেও আসতে পারো। আমরা দুজনেই ঝামেলা ছেড়ে অনেক দূরে সুখের সংসার গড়ব। তখনই মানসিবের পেছনে কিলার পিস্তল নিয়ে দাঁড়ালে রুমেলা গুলি করে। মানসিব তখন ভেবে নেয় হয়তো তাকেই গুলি করেছে, তাই মুহূর্তের মধ্যে মানসিব ও রুমেলাকে গুলি করে। কিন্তু পরে বুঝতে পারে মানসিব কত বড় ভুল করেছে। মানসিব ছুটে আসে রুমেলার কাছে। শেষমেশ মানসিবের কোলের মৃত্যুবরণ করে রুমেলা। মানসিব তখন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কান্না করলেই কি আর প্রিয়জনকে ফিরে পাওয়া যায়? গল্পের শেষ পর্যায়ে পুলিশ অফিসার বরুণ আর্মি নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। আর ওয়েব সিরিজটিও এখানেই শেষ হয়। হ্যাকিং মানসিবের জীবনে কল্যাণের জন্যই দুঃখ হিসেবেই বারবার এসেছে। হ্যাকিংয়ের জন্য তাকে জেলে যেতে হয়েছে। যদিও এই হ্যাকিংয়ের জন্য পেয়েছিল প্রিয়জনকে, কিন্তু তারপর তাকেও হারাতে হয়েছে। মানসিব চরিত্রে প্রীতম সুন্দর অভিনয় করেছেন। মেহজাবিন চৌধুরীও তার চরিত্রে ভালোই ছিলেন। ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।